আমরা এন্ড করেছিলাম সেখান থেকে যদি আমরা কন্টিনিউ করি। সো ট্রাভার্সালটা কি তোমাদের মানে ক্লিয়ার? ট্রাভার্সাল নিয়ে কোনো কোয়েশ্চন? অর্থাৎ আমরা একটা ট্রাভার্সাল অর্ডার পাইছি, কোন নোডের পরে কোন নোড ট্রাভার্স করতেছি। ঠিক আছে, কোনোভাবে আমরা 5 কে 4 এর আগে ট্রাভার্স করতে পারবো না, বিকজ 4 ইজ ইন লেভেল 2, 5 or 6 আর ইন লেভেল 3। ওকে, এটা হচ্ছে ট্রাভার্সাল অর্ডার, মানে এই কারণে ট্রাভার্সাল অর্ডারটা দরকার। কেউ যদি তোমাকে বলে যে 2 আর 3 এর মধ্যে 3 কে আগে ট্রাভার্স করতে পারবো, ইয়েস পারবা, এটা পারবা। তাহলে আশা করি ট্রাভার্সাল বুঝা গেছে। ঠিক আছে, এবার হবে কস্ট ক্যালকুলেশন। তো কস্ট কিভাবে ক্যালকুলেট করে সেটা যদি তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। তুমি ধরে নাও যে তুমি এখন নোট 1-এ আসো, যেটা তোমার স্টার্টিং নোট। আর তুমি ধরে নাও তোমার 6 হচ্ছে ডেস্টিনেশন। ঠিক আছে, তো এটা যদি তোমার ডেস্টিনেশন হয়, তাইলে 1 থেকে 1-এ যাইতে তোমার কস্ট কত? 1 থেকে 1-এ যাইতে তোমার কি কোনো কস্ট হবে? কারণ তুমি 1-এ তো আছো অলরেডি। তাহলে আমরা বলতেছি 1 থেকে 1-এ যাইতে আমার কস্ট হচ্ছে 0। ঠিক আছে, কস্ট 0। এখন 1 থেকে 2-তে যাইতে তোমার কস্ট কত? 1 থেকে 2-তে যেতে তোমার কস্ট হবে কস্ট অফ 1 + 1 ইকুয়াল টু 1। অর্থাৎ এই যে বিষয়টা লিখলাম, এটা কিভাবে লিখছি? তোমাকে যদি জিজ্ঞেস করি 1 এর কস্ট কত, বলো। 1 থেকে 1-এ যেতে কস্ট কত? 1 স্যার। 0। 1 থেকে 1-এ যেতে কস্ট 0। মানে 1 থেকে 1-এ যাওয়া মানে আসলে কোথাও যাওয়া না তো, তাই না? তাহলে 1 থেকে 1-এ থেকে গেলে কি কোনো কস্ট হবে? কস্ট 0, রাইট? তাহলে 1 থেকে 2-তে যাইতে কস্ট হচ্ছে 1-এর জন্য যা কস্ট, এরপরে এই এসটাতে তোমার 1 কস্ট হয়। এটাই তো বলে দিলাম। কোনো কিছু না বলে দেয়া থাকলে বাই ডিফল্ট 1 কস্ট হয় ধরে নিতে হয়। এক কথায় বিএফএস আর ডিএফএস এর এই গ্রাফ গুলাতে এগুলাকে বলা হয় আনওয়েটেড আনডিরেক্টেড গ্রাফ। আনওয়েটেড হলেও বাই ডিফল্ট ওয়েট কত? 1। তো 1 থেকে 2-তে আসতে তোমার 1 কস্ট হবে, এই যে 1 কস্ট। তাইলে 1 থেকে 1-এ থাকার কস্ট হচ্ছে যদি 0 হয়, তার সাথে 1 যোগ হয়ে 1 থেকে 2-তে আসার কস্ট কত? 1। 0 + 1 আর কি। ঠিক আছে, এই যে 0 + 1 ইকুয়াল টু 1। তাহলে সিমিলারলি আমি যদি বলি 1 থেকে 3-তে আসার কস্ট কত, তাহলেও তুমি বলবা 2 স্যার। কস্ট অফ 2 না, সেটাও কিন্তু 1। কস্ট অফ 1 যোগ 1, কস্ট অফ 1, 1 এর কস্ট আর কি 1 এর, এই যে এটাকে আমরা বলতেছি কি কস্ট অফ 1। কস্ট অফ 1 তুমি শুরুতেই বলে দিবা হচ্ছে 0। কস্ট অফ 1 হচ্ছে 0। ওকে, তাহলে 2-তে আসতে কস্ট অফ 1 + 1, তাহলে 0 + 1 1। 3-তে আসতে কস্ট অফ 1 + 1, তাহলে কত বলো? 1ই স্যার। 1। তাহলে সেটা যদি বুঝে থাকো, বলো কস্ট অফ, এটার জন্য কস্ট অফ, মানে আমি যদি জিজ্ঞেস করি কস্ট অফ 4, নাম দিলাম কস্ট অফ 4 ইকুয়াল টু কস্ট অফ 3 + 1। তাহলে এটাকেই তো আমরা কস্ট অফ 3 বলতেছি, রাইট? এই যে 3-এর এখানে যেটা পাইছি সেটাই তো কস্ট অফ 3। এটা এটা হচ্ছে কস্ট অফ 2, এটা কস্ট অফ 3, এটা কস্ট অফ 4, এটা কস্ট অফ 5, এটা কস্ট অফ 6, এভাবে। তাহলে কস্ট অফ 4 হচ্ছে কস্ট অফ 3 + 1। কস্ট অফ 3 কত? 1-ই তো। 1 আচ্ছা, স্যার। কস্ট অফ 3 বাদ দাও, 2, 2 থেকেই তো 4-এ আসা যায়। কস্ট অফ 2 কত? 1 স্যার। 1। তুমি দেখতেছো তো, লিখাই তো আছে কস্ট অফ 2 হচ্ছে 1। তার সাথে কত যোগ হবে? 1। তাহলে কত?
2 স্যার। 2, ঠিক আছে। এখন সেটা মানে ক্যালকুলেট করলেও পাইতেছো, আবার চিন্তা করলেও পাইতেছো। দেখো 4 এ আসতে কস যে 2 হবে, প্রথমে তাকে এটা দিয়ে আসতে হবে, দেন সেখান থেকে এখানে আসতে হবে, তাহলে 1 যোগ 1 2। তাহলে সেটা যদি বুঝে থাকো, এবার বলো কষ্ট 5 কত হবে? কষ্ট 4 প্লাস 1, রাইট? রাইট। ইয়েস স্যার। তাহলে কষ্ট 4 প্লাস 1 কত হবে? মানে 2 কষ্ট প্লাস 5 1 কত? স্যার 3। ইকুয়াল টু 3। ওকে, তাহলে সিমিলারলি বুঝতে পারছো কষ্ট 6 কত হবে? কষ্ট 6 কত হবে? সেটাও হবে 3। ওকে, এই জায়গায় একটা কনফিউশন তৈরি হয়েছে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। তুমি যদি কস্ট অফ 6 বের করতে যাইয়া তুমি দেখো যে আচ্ছা আমি তার কাছে 5 থেকেও আসতে পারি, 4 থেকেও আসতে পারি। আমি যদি কস্ট অফ 6 বের করার ক্ষেত্রে এভাবে লিখতাম, কস্ট অফ 6 ইকুয়াল টু কস্ট অফ 5 প্লাস 1, অথবা আরেকটা হতে পারতো কি, কস্ট অফ 6 ইকুয়াল টু কস্ট অফ 4 প্লাস 1। দুটাই তো, 4 থেকেও আসতে পারতাম, 5 থেকেও আসতে পারতাম, কিন্তু 5 থেকে আসলে হয়ে যেত কত, 3 প্লাস 1 ইকুয়াল টু 4, রাইট? কস্ট অফ 5 মানে 3, তার সাথে এক যোগ হয়ে 4 হয়ে যেত। আর কস্ট অফ 6 যদি আমি 4 থেকে আসতাম ডিরেক্ট, তাহলে কস্ট অফ 4 হচ্ছে 2, তার সাথে এক যোগ হয়ে হয়তো কত 3। বুঝা গেছে? ইয়েস স্যার। তাহলে আমরা কোনটা বেছে নেব? আমরা সবসময় ছোট করার চেষ্টা করব, আমরা শর্টেস্ট পাথ বের করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা বিএফএস এগুলো কিন্তু আমাদের শর্টেস্ট ওয়ে বের করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমি কিভাবে বুঝবো যে কোনটা ব্যবহার করতে হবে? ওকে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যখন ট্রাভার্স করতেছিলা, এককে নিয়ে যখন কাজ করতেছিলা, একের চাইল্ড হিসেবে কাকে কাকে ট্রাভার্স করছো? 2 আর 3 কে। তারপর 2 এর কে যখন ট্রাভার্স করতেছিলা, 2 এর চাইল্ড হিসেবে কাকে কাকে ট্রাভার্স করছো? 4 কে। 4 কে কি 3 এর চাইল্ড হিসেবে ট্রাভার্স করছিলা তুমি? 2 এর চাইল্ড হিসেবে যেহেতু ট্রাভার্স করে ফেলছো, 4 কিন্তু 3 এর কাছ থেকে আর আসে নাই। সিমিলারলি 4 থেকে যখন ট্রাভার্স করা শুরু করছো, 4 এর চাইল্ড হিসেবে আসছে কে? 5 আর 6। 5 এর চাইল্ড হিসেবে 6 কে পাইতে যাইও আমরা পাই নাই, কারণ 6 কে 4 এর চাইল্ড হিসেবে আমরা কি করে ফেলছি, আগে ভিজিট করে ফেলছি। বুঝাইতে পারছি? তার মানে 6 এর কাছে আমরা কার কার কাছ থেকে আসছিলাম? 4 এর কাছ থেকে। বুঝাইতে পারছি? আমরা কিন্তু 5 এর কাছ থেকে 6 এ যাইতে পারি নাই, কারণ 6 আগে ভিজিট হয়ে গেছে। ওকে, এবং সেটা সেটা তুমি ট্রিটা, এই যে আমরা বিএফএস ট্রি ড্র করছি, 4 থেকে 5 এ, 4 থেকে 6 এ, আমরা কিন্তু 5 থেকে 6 এ যাইতে পারি না। এগুলো ডটেড লাইন, এগুলো কিন্তু ক্রস হ্যাশ বোঝানোর জন্য দিচ্ছি, এগুলা কিন্তু থাকবে না, এগুলো থাকলে কিন্তু এটা ট্রি হবে না। বুঝা গেছে? ওকে, এখন এটা করার ক্ষেত্রে আরেকটা উপায় হচ্ছে, আমরা একটা আরেকটা ছবি আঁকি। এই যে 1 2 3 4, সেম ছবিটা আবার আঁকতেছি, জাস্ট এখানে বেশি হিজিবিজি হয়ে গেছে বলে 6। এখন আমি বলতেছি যে তুমি শুরুতে একের প্যারেন্ট প্যারেন্ট আমি আরেকটা কালার ইউজ করি, প্যারেন্ট টার্মটা তুমি পি দিয়ে লিখো শুধু। প্যারেন্ট অফ 1, 1 থেকে যেহেতু তুমি শুরু করছো, প্যারেন্ট অফ 1 হচ্ছে 1। এখন তুমি, আমি যার কাছ থেকে আসবো তাকে আমি প্যারেন্ট বলবো। তাহলে একের কাছে কার কাছ থেকে আসছি? একের নিজের কাছ থেকে, মানে শুরুতেই আমি এখানে আসি, তাই প্যারেন্ট অফ 1 হচ্ছে 1। এখন একের কাছ থেকে ভিজিট করছি 2 আর 3 কে, তার মানে আমি যদি বলি 2 এর কাছে আমি কার কাছ থেকে আসছি? একের কাছ থেকে আসছি স্যার। একের কাছ থেকে, তাহলে প্যারেন্ট অফ 2 হচ্ছে 1। 1। প্যারেন্ট অফ 3 কত? 1 স্যার। 1। প্যারেন্ট অফ 4 কত? তুমি কার কাছ থেকে আসছো? 2 and 3। 2 এন্ড 3 দুইটা থেকে আসবে না, কারণ 2 থেকে যদি আসো 3 থেকে আর আসবে না তখন। দেখো, যেহেতু 4 এর কাছে, আমার ছবিটার দিকে দেখো, 4 এর কাছে তুমি 2 থেকে চলে আসছো, তাহলে 3 থেকে কিন্তু আর আসো নাই। খেয়াল করছো?
জি স্যার, মানে বুঝতে পারছি। ভিজিটেড হয়ে গেলে তো আর আসবে না তার কাছে। তাহলে 2 থেকে 4-এ তুমি চলে আসছো, তাহলে প্যারেন্ট অফ 4 = 2। এখন তোমাদের মধ্যে কেউ যদি বলো যে না আমি 2 থেকে 4-এ আসবো না, 3 থেকে 4-এ আসবো, তাহলে তখন 2 থেকে 4-এর লাইনটা বাদ পড়ে যাবে। এটা পসিবল, কারণ যেহেতু 3 থেকে 4-এ আসা যায় এবং আসলে কস্টও আমার কোনো রকম চেঞ্জ হচ্ছে না, আমি তাহলে 3 থেকেও আসতে পারতাম, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? 3 থেকে কিভাবে আসতাম? কোনো কারণে তোমাদের মধ্যে কেউ যদি একের পরে 2-কে ভিজিট না করে একের পর 3-কে ভিজিট করতা, কারণ একের চাইল্ড তো দুজনই, 3-কে যদি আগে ভিজিট করতা, তাহলে 3-এর চাইল্ড হিসাবে 4 আগে চলে আসতো, তখন 2-এর জন্য 4 বাদ পড়ে যেত। বুঝাতে পারছি? মানে 1 থেকে 2-এ না গিয়ে 1 থেকে যদি 3-এ আগে যাইতাম, তাহলে আমার কিউতে 3 আগে চলে আসতো না? তো 3 যদি আগে চলে আসতো, বের করে কাজ করার সময় 3-কে নিয়ে আগে কাজ করতাম, তাহলে 3-এর চাইল্ড হিসেবে আমি 4-কে আগে পাই যেতাম, তাহলে 3 থেকে 4-এর দিকে লাইনটা থাকতো, তখন 2 থেকে 4-এর লাইনটা বাদ পড়ে যেত। কথা কি বুঝা গেছে? জি মানে স্যার। 1 থেকে যদি 2-এ না আসে, 1 থেকে যদি আগে 3-এ চলে যেতাম, যাইলে কিন্তু কোনো প্রবলেম নাই, দুজনে কিন্তু আমার সেম লেভেলে। তাহলে 3-এর যদি আমি আগে চলেই যাইতাম, তাহলে 3-এর চাইল্ড হিসাবে 4-কে আমি পাই যেতাম। 2 পরে যখন আইসা 2-এর চাইল্ডকে খোঁজা শুরু করবে, দেখবে কি 4-ও ভিজিটেড 1-ও ভিজিটেড, তাহলে সে আর এদিকে এই লাইনটা ড্র করতে পারতো না। মানে 2-এর চাইল্ড হিসেবে 4-কে আমরা ভিজিট করতাম না, তখন 3-এর চাইল্ড হিসেবে ভিজিট করতাম, তখন প্যারেন্ট অফ 4 = তখন 3 হয়ে যাইতো। বুঝাইতে পারছি? এখন প্যারেন্ট অফ 4 কত? 2। মানে ডাবল প্যারেন্ট থাকবে না, একটাই প্যারেন্ট। ক্লিয়ার? ওকে। এবার প্যারেন্ট অফ, বলো বলো, প্যারেন্ট অফ 5 = কত? মানে 5-এর প্যারেন্ট কে? 4 স্যার। 4। প্যারেন্ট অফ 6 কত? 4 স্যার। তাও তাও 4। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি প্যারেন্ট গুলো পেয়ে যাই, কস্ট কিভাবে প্যারেন্ট আমাদেরকে কস্ট বের করতে হেল্প করে সেটা দেখো। তুমি বলতেছো হচ্ছে কত, 1-এর কস্ট কত? 0। 2-এর কস্ট কত হবে সেটা তুমি দেখবা হচ্ছে সে যার কাছ থেকে আসছে তার কস্ট কত, তার থেকে 1 বেশি। তাইলে 1-এর কস্ট যদি 0 হয়, 2-এর কস্ট হবে 1-এর কস্ট, কারণ সে যেহেতু 1 থেকে আসছে তার সাথে 1 বেশি। সিমিলারলি 3-এর কস্ট কত হবে? সে আসছে 1-এর কাছ থেকে, 1-এর কস্ট যত তার থেকে 1 বেশি। তাইলে আমি যদি তোমাকে বাই ডিফল্ট মানে এত কিছু না বলে এমনি এরকম একটা টেস্ট কেস দিয়ে দিই, ধরো 4-এর কস্ট হচ্ছে 307, এমনি বলতেছি আর কি, এটা জাস্ট তোমাদেরকে টেস্ট করার জন্য। তাহলে 5-এর কস্ট কত হবে বলো, বলো বলো। 5-এর কস্ট হবে 308, কারণ 4 থেকেই তো 5-এর কাছে আসছি। 4 হচ্ছে 5-এর প্যারেন্ট, তার প্যারেন্টের কস্ট যদি 307 হয়, তার কস্ট হবে তার থেকে 1 বেশি। তার থেকে একটা লেভেল পার হয়েই তো আমি 5-এর কাছে আসছি। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তাহলে তখন যদি 4-এর কস্ট যদি 307 হয়, 6-এর কস্ট কত? কস্ট অফ 6, 307 স্যার। না না, 6-এর কস্ট 300, 6-এর কস্ট কত হবে? 300। 307 তো হওয়ার কথা স্যার, 4 307 থেকে কেন আসছে। হবে? 308 হবে না? 308 স্যার। 4 থেকে তো 1 লেভেল পার হয়ে 6-এ আসতে হয়, 4 আর 6-এর স্যার লেভেল কি বুঝতে সেম? পারছি স্যার। 308 স্যার, ঠিক আছে। ওকে। তার মানে আমি জি আমার স্যার। প্যারেন্টের সাথেই শুধু এক যোগ করবো, আমার আগের গুলা হিসেব করে করে আসতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে এটাই ছিল ইন এ নাটশেল আমাদের বিএফএস। সো যদি তারপর কোনো কনফিউশন থাকে তোমরা রেকর্ডটা আবার দেখবা। আমরা যদি এখন তোমাকে এটার কমপ্লেক্সিটি নিয়ে কথা বলি, তাহলে কমপ্লেক্সিটি আমরা যদি এটা তোমার মানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে করি, তাহলে আমাদের কমপ্লেক্সিটি দাঁড়াবে এন স্কোয়ার বিগ অফ এন স্কোয়ার, বা আমি এন স্কোয়ার না লিখে অন্য একটা টার্ম ইউজ করি, বিগ অফ বি স্কোয়ার। বি মানে হচ্ছে ভার্টেক্স সংখ্যা, তার মানে 6, কেন যদি 6টা ভার্টেক্স হয় 36। এটা যদি অ্যাডজাসেন্সি কি দিয়ে করি? ম্যাট্রিক্স দিয়ে করি, ম্যাট্রিক্স দিয়ে করি। ঠিক আছে। আর অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে যদি করি,
বিগ অফ বি প্লাস ই, এটা যদি অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে করি। বি কি এখানে ভার্টেক্স সংখ্যা, তার মানে 6, ই হচ্ছে কি এজ সংখ্যা, কয়টা এজ আছে, তাহলে 6 আর এজও কয়টা আছে, এজ মনে হয় 7টা, তাহলে 6 যোগ 7 ইকুয়াল টু 13। এটা আরো বেশি বোঝা যাবে যখন তোমার নোট সংখ্যা আরো বেড়ে বেড়ে যাবে, তখন পার্থক্যটা আরো বড় হয়ে যাবে, তখন তুমি অ্যাডজাসেন্সি লিস্টে বেশি সুবিধা পাবা। ওকে, এখন যদি ঠিকঠাক বোঝা যায় আমরা করে চলে যাচ্ছি, ঠিক আছে। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা করে চলে যাচ্ছি।